আমি মুস্তাফিজ নিয়ে কথা বলবো। মুস্তাফিজ নিয়ে ব্যাকগ্রাউন্ড এসব বিষয়ে মাথা না ঘামাই। আমি যে কথাগুলো বলতেছি ওইগুলো একটু মনোযোগ দিয়ে শোনেন। মুস্তাফিজুর রহমান বাংলাদেশি পেস বোলিংয়ের অন্যতম সেরা অস্ত্র। আমরা জানি যে মিনি অকশনে কলকাতা 9,20,00,000 রুপিতে তারা কলকাতায় মুস্তাফিজকে এই সিজনের জন্য রেখে দিয়েছে এবং বাংলাদেশি মুদ্রায় সেটা 12.5 কোটি, আবার বলতেছি 12.5 কোটি টাকা। এখন প্রথমত হইছে ভারতের একটা নিয়ম আছে বিদেশি ক্রিকেটারের উপরে 21% সব মিলিয়ে 21%-এর মতো একটা কর ধার্য করে বিদেশি ক্রিকেটারের যা আয় হবে আইপিএল থেকে সেটার থেকে 21% কর্তন করবে। অতএব 21% যদি কর্তন করা হয় তাহলে ওইখান থেকে হয়তো 7 কোটি 7 কোটি 7.5 কোটির মতো থাকবে মুস্তাফিজের হাতে। এবং বাংলাদেশি একটা নিয়ম আছে যে বাংলাদেশি বিসিবি যদি এনওসি চায় এবং সেটা যদি এনওসি চায় তাহলে 10% কর্তন করে, মানে যা আয় হয় সেটার 10% কর্তন করে। এখন 10% কর্তনের ক্ষেত্রে 2 দেশকে দেওয়া লাগবে না, এক দেশকে যদি দেয় তাহলে হয়। এটা সমন্বয়ের মাধ্যমে হয়েছে, তো তাহলে এরকম হয় না, তবে 2 দেশকে দেওয়া লাগে না। এখন আসি যে রিসেন্ট টাইমে বাংলাদেশ থেকে মানে অনেক কথাই ভারতকে বয়কট, ভারতকে এইটা করো, ভারতকে ওইটা করো, ভারতকে বিভিন্ন বিষয় নিয়ে কথাবার্তা বলতেছে। এখন ভারতীয় যারা মানে ভারতপন্থী বলা হয়, এবং এটাকে আমি উগ্র বলবো না, জাস্ট নিজেদের দেশের একটা ভক্তির শ্রদ্ধার জায়গায় অতিরঞ্জিত কইরা ফেলায়, আর যেটা বাংলাদেশের প্রেক্ষাপটে ভারতের ওইটার উগ্রবাদী বলা যায় এরকম। তারা যেভাবে কথাবার্তা বলতেছে যে বয়কট করো তাদেরকে, কেয়ার ফ্রাঞ্চাইজিকে বয়কট করবে, এবং এটা নিয়ে তোলপাড় হইতেছে, যার জন্য বিসিসিআই একটা নিয়ম, মানে বিসিসিআই এটা এক প্রকার বাধ্য হয়েই কেয়ারকে ইনফর্ম করছে যে তাকে রিলিজ দেওয়া, মুস্তাফিজকে রিলিজ দেওয়া। এখন একটা বিষয় ক্লিয়ার হয়, বাংলাদেশে ভারতে যদি বাংলাদেশের এই মুস্তাফিজ খেলতে চায় তাহলে কিন্তু বাংলাদেশের একটা হিউজ অ্যামাউন্ট মানে আসবে, এটা কিন্তু কনফার্ম। আর একটা ব্যাপার হইল যে বাংলাদেশি বর্তমানে নির্বাচন প্রচলন চলতেছে, তো নির্বাচনের ক্ষেত্রে অনেক স্ট্র্যাটেজিক পালন করে। সেইখানে একটা স্ট্র্যাটেজিক এইরকম যে ভারতকে ঘৃণা করো একটা স্ট্র্যাটেজি দাঁড় করাইয়া এইরকম মানে মানে দাঁড় করাইয়া সুন্দর মতো তারা ভোট ব্যাংক কালেক্ট করতেছে এরকম। এতে আমার কাছে কয়েকটা প্রশ্ন লাগে। এক, ভারতের সাথে আমাদের সম্পর্ক হবে অন টু অন, ভারত আমাদের এক দেবে, ভারত আমাদের থেকে এক নেবে, এরকম একটা সুন্দর একটা সম্পর্ক হবে। আমি সবসময় বলে আসি, এটা সবসময় বলি, এটা যে কোনো মুহূর্তে যে কোনো সময় প্রশ্ন করলে আমি এই উত্তরটা দেওয়ার চেষ্টা করি। কারণ রাজনৈতিক স্ট্র্যাটেজি হলো আপনি এই গিভ অ্যান্ড টেক, যতক্ষণ গিভ অ্যান্ড টেক সঠিকভাবে সুন্দরভাবে প্রচলন থাকবে তাহলে ততক্ষণ পর্যন্ত তাদের সাথে বন্ধুত্ব থাকবে। প্রথমত হচ্ছে আমরা আমরা নিম্ন আয়ের দেশ, ভারত উচ্চ আয়ের দেশ, এবং অর্থনৈতিক অবস্থান অনেক স্টেবল। যদি ভুল না করি অষ্টম না জানি পঞ্চম তারা পৃথিবীর ভিতরে। তারপরে সেনাবাহিনী দিয়ে তারা অনেকটা ভালো। বাংলাদেশ যে তাদের লাগবে না বিষয়টা এমন না, বাংলাদেশকেও তাদের লাগবে, এটা কনফার্ম। বাংলাদেশকে তাদের লাগবে, তা না হইলে এত পরিমাণে এই খালেদা জিয়া মারা যাওয়ার পর, বেগম খালেদা জিয়া মারা যাওয়ার পরে জয়শঙ্কর আসতো না, আইসা এরকম সাক্ষাৎ করতো না। কারণ তাদের যদি হিসাব করা হয় তারা বাংলাদেশকে অন্তত লাগবে, অবশ্য চিটাগাংয়ের জন্যই লাগবে। যাই হোক, ওটা অন্য আলাপে বলি। মুস্তাফিজের ব্যাপারটা, আমরা যখন ভারতকে বয়কট বলি, ভারতকে বয়কট, তাহলে আইপিএল নিয়ে কেন আমরা এত আক্ষেপ করি? আইপিএলে কোনো প্লেয়ার নিয়ে এত উচ্ছ্বসিত হই কেন? কেন হই? আর একটা কথা হচ্ছে মুস্তাফিজ রে ঘরের ছেলে ঘরে থাকবে, ঘরের ছেলে। এখন এই বোর্ড রিসেন্ট পাস্ট একটা পজিটিভ কাজ করছে যে আমাদের দেশের যে ছেলেগুলো যারা ভালো ক্রিকেটার, তারা যদি অন্য দেশে চান্স পায় তাহলে, যদি সুযোগ থাকে তাহলে অবশ্যই তাদেরকে এনওসি দেওয়া হবে। এনওসি দিলে তারা ওই দেশে খেলতে পারবে এবং বাংলাদেশে অবশ্যই রেভিনিউ আসবে। এখন আমাদের কিছু উদ্ভট মানে জ্ঞানহীন লোক সমাজ যারা আছে, তারা প্রথমত আইপিএল বয়কট করে, তারপরে সে ভারতকে বয়কট করে। অথচ বাংলাদেশে একটা ক্রিকেটার যদি ভারতে যায় তাহলে খুব খুশি হয়। ভাই প্রথমত একেবারে ক্লিয়ার হন যে আপনি ভারতকে ঘৃণা করেন কিনা। যদি আপনি ভারতকে ঘৃণা করেন তাহলে আপনি সম্পূর্ণভাবে ঘৃণা করেন। ভারতে যাইয়ে আপনার হাসপাতালে ডাক্তার দেখানোর দরকার নেই।
বা সেই দেশে যাইয়া আপনার অন্য দেশের ভিসা সুযোগ নেওয়ার দরকার নাই। একেবারে বয়কট মানে বয়কট, ওটা আপনি গ্রহণই করবেন না। আর যদি আপনি মনে করেন নিজের সুযোগ সুবিধা এবং করেন, তাহলে আপনি এইটা বলবেন না যে আপনি সিস্টার ভেঙে দেবেন, অমুক করবেন, হাম কারেঙ্গা তান কারেঙ্গা, এরকম যদি কারেঙ্গা করেন তাহলে তারাও বসে থাকবে না, তারাও কারেঙ্গা মারেঙ্গা সুযোগ থাকলে সেইটাই পারেঙ্গা করবে। অতএব এই কারেঙ্গা, হাম কারেঙ্গা, তান কারেঙ্গা এইগুলো একটু হিসাব করে বলতে হবে। আর একটা ব্যাপার যে আমরা সেভেন সিস্টার নষ্ট করবো এরকম, এটা হচ্ছে কূটনৈতিক একটা অবস্থান, এটা প্রকাশ্যে বলার কিছু নাই। আপনার কূটনৈতিক অবস্থান যদি ভালো থাকে, একটু সুযোগ যদি থাকে, আপনি আপনার আয়তন তো বাড়াবেনই। কারণ হইছে ভারতের নরেন্দ্র মোদীর যে রুমের কিন্তু বড় স্ট্রাকচার, এটা কিন্তু সর্বভারতীয় মানে একটা ড্রিম দেওয়া। কারণ সে প্ল্যান করতেছে যে আমরা সর্বমোট হিসাব করলে এই দেশগুলোরে আমাদের আয়ত্তে আনা দরকার। ঠিক আছে, কারণ এখন বর্তমানে কেউ অন্য দেশে যাইয়ে দখল করার চেষ্টা করে না, এখন ওই সিস্টেমেটিকভাবে তাদেরকে শাসন করার একটা প্রচেষ্টা চালায়। আমার কথা হয়তো অনেকের খারাপ লাগতে পারে, এর জন্য সরি, প্রচেষ্টা চালায়। তেমনি বাংলাদেশের যারা ঊর্ধ্বতন বা ভবিষ্যতের রাষ্ট্রপ্রধান হবেন বা ঊর্ধ্বতন এমন কূটনৈতিক অবস্থান নেবেন, তারা যেন কূটনৈতিকভাবে ভালো অবস্থান করার জন্য ভারতের সাথে একটা ভালো একটা প্রচলন চালায়। প্রথমত হচ্ছে ভারতকে ছাড়া আমরা চলতে পারবো না, দ্বিতীয় কথা হচ্ছে ভারত আমাদের ছাড়া চলতে পারবে না, এরকম একটা কারণ হচ্ছে আমরা আমাদের ওই গ্রামের বাড়িতে দুইটা ঘর থাকে, দুইটা ঘরের তো উঠান থাকে মাঝখানে, আর চারোদিকে মানে কথা অনেক বেশি হয়ে যেতেছে, তবু আমি বলতেছি উঠান মাঝখানে থাকে, চারোদিকে হয়েছে একেবারে সুন্দর মতো ঘর থাকে, তাদের উঠানে প্রত্যেকেরই যাওয়া লাগে। এখন আপনি যদি চিন্তা করেন একটা ঘরকে আপনি বয়কট করবেন, কিন্তু চাইলেও পারবেন না, কারণ উঠানের জায়গা তো সকলেরই। কিন্তু আর একটা ব্যাপার হয়েছে যে আপনি একটা ঘরকে বয়কট করবেন, সম্পূর্ণভাবে বয়কট করতে পারবেন না, একেবারে সোজা হিসাব, সম্পূর্ণভাবে বয়কট করতে পারবেন না। কারণ তাকে আপনার প্রয়োজন পড়তে পারে, আপনি অসুস্থ হইলে তাকে প্রয়োজন পড়তে পারে, আবার তারও প্রয়োজন পড়তে পারে আপনার, কিন্তু তার সাথে একটা সম্পর্ক হইতে পারে, একটা সুসম্পর্ক, মানে গিভ অ্যান্ড টেকের মতো, সে দিল অল্প আমি দিলাম অল্প, এরকম একটা ব্যাপার থাকতে পারে, তাহলে একটা সম্পর্কটা স্টেবল থাকে। এর আগে বাংলাদেশের সাথে ভারতের সম্পর্ক ছিল খুবই খারাপ, খুব খারাপ। কীরকম? বাংলাদেশের স্ট্রাকচারের অনুযায়ী খারাপ। কীভাবে? বাংলাদেশ 10 দিত, তার আমাদের 2 দিত, এরকম একটা ব্যাপার। আমাদের যে দিত না বিষয়টা এমন না, আমাদের দিত, কিন্তু ওটা ছিল একেবারে নিম্নমানের, এবং বাংলাদেশের স্ট্র্যাটেজি বাংলাদেশের কূটনৈতিকরা তারা ওইটা মানে খুব ভালোভাবে নিতে পারে না, বা ভালোভাবে যেভাবে নেয় যে ওই যে গিভ অ্যান্ড টেকের ভিতরে 1-to-1 1:1 মানে অন দেবে অন নেবে এরকম একটা ব্যাপার থাকে, সেই জিনিসটা নাই, সেইটা ছিল না, যার জন্য এই সমস্যা হচ্ছে। এখন সর্বোপরি মুস্তাফিজ দিয়ে শুরু করার পরে এই 1-to-1-এ চলে আসার জন্য প্রথমত বলি, মুস্তাফিজ না গেলে সত্যি বলতে বাংলাদেশের কিছু লস হইবে। আগামী সেপ্টেম্বরে বাংলাদেশে একটা ট্যুর দেবে ভারত ক্রিকেট টিমটা, ট্যুর দেবে, সেখানে 3টা ওডিআই, 2টা টি20 মনে হয়, আর একটা টেস্টের কথা শুনছিলাম এরকম, যে এটা হয়তো ভুল হইতে পারে, সেপ্টেম্বরের দিকে যদি হয় তাহলে প্রায় আমাদের রেভিনিউ আসবে, যদি ভুল না করি লাস্টবার যেবার 800 কোটি টাকার মতো রেভিনিউ আসছে, এবার হয়তো আমরা 500 কোটি টাকাও যদি আসে তাও তো অনেক একটা অ্যামাউন্ট আসবে, তাতে বাংলাদেশের জন্য লাভ, বাংলাদেশের জন্য লাভ। এখন আপনি যদি চিন্তা করেন বয়কট বয়কট বয়কট, তাহলে ভাই কীরকম বয়কট করতে হবে, কী বয়কট করতে হবে, এইটা আপনি সুচিন্তিতভাবে সুন্দরভাবে জানার চেষ্টা করুন, এরপরে বলুন যে আপনি কি করতে চান, বা আপনি কি করবেন, বা আপনার রাষ্ট্র কি করতে চায় সেটা। সত্যি কথা বলতে আমরা তো মূর্খ লোক, এর জন্য মূল সমস্যা। প্রথমত জানেন যে কী করা উচিত, কী নিয়ে কান্নাকাটি করা উচিত, কীভাবে কানলে মনে করেন আপনার স্বার্থ হাসিল হবে, এবং সব বিবেচনা করে এরপরে কথা বলি। ধন্যবাদ।